আমাদেরকে ডেনিম নিয়ে একটু ফার্দার স্টাডি করার জন্য এখান থেকে পড়াচ্ছি, কোনো স্লাইড বা বই থেকে সাজেস্ট করতেছি না আপাতত। তো এই ক্লারিয়েন্ট একটা হচ্ছে গিয়ে কোম্পানি আছে, তো ক্লারিয়েন্ট কোম্পানি ডেনিম নিয়ে কেমিক্যাল কোম্পানি, তো ওরা ডেনিমের উপরে বেশ সুন্দর করে প্রত্যেকটা প্রসেস অনুযায়ী লিখেছে। 106 পেজের, কিন্তু সব ইনসাইড আউটস পড়তে হবে ব্যাপারটা এমন না, জাস্ট স্পেসিফিক প্রসিডিউরটা পড়তে হবে। প্রসিডিউর মানে ধরো যেহেতু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তোমাদেরকে আমি ওয়ার্কিং যেহেতু পড়িয়েছি, তো তখন আমি খুব সম্ভবত ডেনিমের প্রসেস নিয়ে তোমাদেরকে একটা ডেমনস্ট্রেশন দিয়েছিলাম, যে আমাদের ইনিশিয়ালি প্রিপারেটরি সেকশন। তো প্রিপারেটরি সেকশনে হচ্ছে কি 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 থাকে বলতো? যে বল ওয়ার্পিং হয়, তারপরে কি হয় বলো দেখি, বল ওয়ার্পিং এর পরে কি হয়? একটু রেসপন্স করতে হবে, নাইলে আসলে মনে হচ্ছে যেন কেউই নাই। বল ওয়ার্পিং এর পরে আমরা করেছিলাম রোপ ডাইং, মনে আছে? রোপ ডাইং কেন করি বলো তো? বলো দেখি স্যার, আমরা প্রসেসের নাম হ্যাঁ। মনে আছে, বাট মানে স্যার এক্সাক্ট মনে নাই কি কারণে করতাম। তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রথমত করতেছি বল ওয়ার্পিং। বল ওয়ার্পিং করা হয় হচ্ছে গিয়ে বড় বিম, যেটা আমরা কিনা প্যাকেজ ফর্মে পেয়ে থাকি, যে একটা চিজ প্যাকেজ, চিজের বড় ভাই বলেছিলাম হচ্ছে বল ওয়ার্পিং। তো এই ওয়ার্পিং হচ্ছে সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে বিম ওয়ার্পিং অথবা বল ওয়ার্পিং। তো বিম ওয়ার্পিং করে আমরা ব্যবহার করি হচ্ছে স্ল্যাশার ডাইং এর জন্য। ডেনিমের জন্য যেটা স্ল্যাশার ডাইং আছে, সেটার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে এই বিম ওয়ার্পিং। আর ডেনিমের জন্য যেটা হলো তোমার রোপ ডাইং আছে, সেটার জন্য আমরা ইউজ করতেছি বল ওয়ার্কিং। সো দুইটা দুই জিনিস, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই যে বলছিলাম যে রোপ ডাইং এ যখন আমরা নিচ্ছি, তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্যাপাসিটি আমরা দেখা যাচ্ছে এক সেট না, ধরো একটা সাইজিং মেশিনে 12টা বিম আমরা বসাইতে পারি। তো এরকম 12টা বিম করে 3টা সেট বসাইতে পারি। তো এট এ টাইম হচ্ছে গিয়ে আমরা এই বল ওয়ার্পিং এ ফিট দিতে পারি, যে 3 সেট ফিট দিয়েছি, এরপরে আমরা সরাসরি হচ্ছে গিয়ে রোপ ফর্মে একটা ক্যানের মধ্যে স্টোর করেছি। তো এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো, আরেকটা বড় বিষয় হচ্ছে গিয়ে এই যে ডাইং যে আমরা করতেছি, তো এই ডাইং এর জন্য, ডাইং এর পরে আমরা রোপ ফর্মে পাওয়ার পরে এই সুতোগুলোকে আমরা সেপারেট করে একটা বিমের মধ্যে জড়াই, এবং এটাকে নাম বলেছিলাম এলসিবি বা লং চেইন বিমিং। লং চেইন বিমিং। আর এই লং চেইন বিমিং হয়ে যাওয়ার পরে এইটাকে আমরা সাইজিং মেশিনে উঠাই, সাইজিং মেশিন থেকে আমরা সাইজ করে হচ্ছে রিভার্স বিম ওয়ার্ড বিম বানিয়ে থাকি। এই হচ্ছে গিয়ে মূলত প্রসেস। এরপরে হচ্ছে লুমিং, আর বাকিটা হচ্ছে উইভিং। উইভিং এ সাধারণত উইভ ডিজাইনে যেটা দেখা যায় ম্যাক্সিমামই ডেনিমের জন্য টুইল অথবা হচ্ছে গিয়ে ফোরা পন ডাউন সাটিন, হ্যাঁ, এই দুইটার মধ্যে সীমাবদ্ধ ম্যাক্সিমাম। আর কিছু আছে ডবি ডিজাইন। তো ডবি ডিজাইনের রিপিট গুলা ধরো আহ ধরো একটু বড় থাকে, হ্যাঁ, ধরো ওয়ার্পের দিকে হয়তো 8টা বা 10টা হিল ফ্রেম থাকলো, আর এদিকে ওয়েবটা রিপিট মোটামুটি 12টা বা 16টা বা 20টা, এই লেভেলের একটা রিপিট থাকলো, বাট এইগুলা হচ্ছে কম। এর বাইরে আপাতত খুব বেশি নাই, আর প্লেইং মাঝে মধ্যে চলে। এই হচ্ছে কি ডেনিমের মোটামুটি স্ট্রাকচার। তো আমরা যদি এট এ গ্লান্স এখান থেকে অনেক ছবি দেওয়া আছে, তো তাহলে কিছুটা ধারণা পেতে সহজ হয় আর কি। যেমন ইন্ট্রোডাকশনে হিস্ট্রি নিয়ে গল্প করেছে, যে ডেনিমের সূচনা মোটামুটি এই যে দেখো সাজডি নাইম, হ্যাঁ, সাজডি নাইম। তো এইটার হচ্ছে গিয়ে নাম ছিল, এবং মোটামুটি আহ স্টোরিটা আমি বলি, যে 1800 সনের দিকে বা 1840 বা 60 সালের দিকে তোমার হচ্ছে এটার স্টোরি শুরু হয় হচ্ছে ওয়ার্কার, বিশেষ করে যারা কোল মাইন বা এইসব ইন্ডাস্ট্রিতে কাজ করতো, তো ওদের হেভি ড্রেসের জন্য এই ডেনিমটাকে হচ্ছে গিয়ে লঞ্চ করে, মোটা কাপড়। তো এইটা আস্তে 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 মানুষের ভিতরে ফ্যাশন হিসেবে আস্তে আস্তে এইটাকে একেবারেই স্কেলেবল করে এখন অফিস পর্যন্ত নিয়ে গেছে, যেটা অফিসে তোমার হচ্ছে গিয়ে ডেনিম ইউজ করতেছে। তো এই হচ্ছে গিয়ে এটার একেবারে রেগুলেশন। তো রেগুলেশনের অনেক স্টোরি আছে, একটু দেখো। আহ এটা রেভলিউশনারি স্টোরি আছে। আচ্ছা, তো স্পিনিং এর পার্টের যদি কথা বলি, তো ডেনিমের স্পিনিং এর পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত যে সুতাগুলা ইউজ করি, তোমরা হয়তো বা শুনে থাকবে যে আমরা ওপেন এন্ড, এই যে এখানে যে সুতাটা আছে ওপেন এন্ড বা রোটো, তো রোটারের সুতা আমরা ব্যবহার করি ঠিকই, কিন্তু প্রিমিয়াম যে ডেনিম গুলো আছে এগুলো তৈরি করতে হলে রোটরে দেখা যায় যে আমরা যদি সুতা ইউজ করি,
ওয়াশের পরে সারফেস হচ্ছে গিয়ে মনে হচ্ছে গিয়ে কেমন জানি একটা সারফেস তৈরি হয়, কি বলে কোনো কিছুতে একটা স্ক্র্যাপ করলে, একটা ঘষা দিলে যে এরকম মনে হয়েছে যে ড্যামেজ হয়ে গেছে, ওইরকম টাইপের ইফেক্ট আসে রোটরে। তো এই জন্য দেখা যায় যে বর্তমান উইভিং এর জন্য এই রোটর সুতাটা আহ, কম চালানো হয়, চলে না তা না, চালানো হয় কিন্তু একটু কম। যদি কিনা খুব ভালো মানের ডেনিম বানায়, দেখা যায় ইয়ার্ন বা কার্ড কম্প্যাক্ট, হ্যাঁ, এই ধরনের সুতা হচ্ছে ইউজ করা হয়। তো এখানে রোটর স্পিনিং এর কথাবার্তা বলেছে, আমরা এগুলা পড়েছি, এগুলা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে রিং স্পিনিং কিভাবে হয় সে রিলেটেড কথা বলেছে। এইখানে এক্সপেন্ডেড ভিউ অফ স্লাব ইয়ার্ন, তো এই ইয়ার্নের মধ্যে সবচেয়ে একটা বড় বৈশিষ্ট্য হলো যে আমরা যে রিং টায়ার্ড ইয়ার্ন ইউজ করতেছি এর মধ্যে স্লাবের সুতা থাকে। স্লাব মানে হচ্ছে গিয়ে একটা সুতার মধ্যে ইরেগুলারিটি, এই যে এরকম, হ্যাঁ। তো এই সুতার মধ্যে ধরো কোথাও একটু মোটা আছে, আবার চিকন আছে, মোটা আছে চিকন আছে। তোমার যদি ডেনিম প্যান্ট তুমি তাকায় দেখো, তো এই স্লাব ইফেক্ট। তো এই স্লাব ইয়ার্নটা সবচেয়ে পপুলার আমাদের ডেনিমের জন্য। দেখা যাচ্ছে আমার 80% ডেনিমের মধ্যে আমি স্লাব ইউজ করেছি। তো এইটা একটা স্লাবের বিশিষ্ট, স্লাব আমরা তৈরি করে থাকি। অ্যামসলার টেকনোলজি আছে, এটা অ্যানালাইসিস করার টেকনোলজি আছে, অনেক কিছু। আহ, এরপরে হচ্ছে গিয়ে দেখো এই তিনটার পার্থক্য আকারে এবং শর্ট নোট আকারে অবশ্যই অবশ্যই করবা, যে রোপ ডাইং রেঞ্জ, স্ল্যাশের ডাইং রেঞ্জ, লুপ ডাইং। তো প্রথম দুইটা পড়লেই হবে, যে রোপ ডাইং রেঞ্জ আর স্ল্যাশের ডাইং রেঞ্জ, জাস্ট শর্ট নোট আকারে যে এটা কিভাবে কাজ করতেছে বা এর মেইন ফাংশনটা কি। তো রোপ ডাইং এ তো বললামই যে এই ওয়ার্পিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিম ওয়ার্পিং আর একটা কি বলেছি বল ওয়ার্পিং। একটা বিম ওয়ার্পিং কার জন্য, স্ল্যাশারের জন্য, আর বল ওয়ার্পিং কি রোপ ডাইং এর জন্য। এটা হচ্ছে কি একটা রোপ ডাইং এর প্রসেস। তো রোপ ডাইং এর মধ্যে আমরা এই বিম গুলাকে যেমন বললাম না যে 12টা সেট করে ইনস্টল করেছি, তো এরকম অসংখ্য অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে বা এটাকে পোর্টেবল চেঞ্জ করা যায়। আহ, তো দেখো এখানে একটা কথা লিখেছে, স্ল্যাশার আর রোপ ডাইং সিস্টেম রিপ্রেজেন্টেড অ্যাট লিস্ট 95% অফ ওয়ার্ল্ড ওয়াইড ডেনিম প্রোডাকশন। তো স্ল্যাশার আর রোপ ডাইংটা আসলে ডমিনেট করতেছে মার্কেটে, হ্যাঁ। তো এখানে হচ্ছে গিয়ে কিছু ডায়াগ্রাম দেওয়া আছে। রোপ ডাইং এর, তো রোপ ডাইং এর গ্রিল থাকে, প্রি ওয়েটিং বক্স থাকে, তার মানে সুতাগুলোকে স্কাউট ব্লিচ করা হয়, তারপরে হচ্ছে সুতাগুলোকে এরকম ভাবে ডাইং করা হয়, ঠিক আছে। ডাইং করার পরে ফাইনালি হচ্ছে এটা হচ্ছে এটা দেখার দরকার না আপাতত, কমপ্লেট কমপ্লেট। আচ্ছা, ডাইং এখানে রোপ থেকে যাচ্ছে সুতা, একটু এলোমেলো আছে এখানে, হ্যাঁ। এলোমেলো বলতে হচ্ছে এই রোপ থেকে ডাইং হওয়ার পরে, বুঝছো, রোপ থেকে ডাইং হওয়ার পরে ফাইনাল একটা ক্যানের ভিতরে জমা হয়, হ্যাঁ। এখানে ওটা দেখাই নাই। এই যে এই রোপের যেটা যাচ্ছে এটা ডাইং মেশিনে ডাইং হওয়ার পরে বড় বড় একটা ক্যানের মধ্যে জমা হয়। আর এটা হচ্ছে বিম ওয়ার্পিং এর ছবিটা, এই বিম থেকে যে এই বিম ওয়ার্পিং এর যেটা পার্থক্য রূপের মধ্যে, তো বিম ওয়ার্পিং এ প্রথমে হচ্ছে গিয়ে ডাইং হবে, তারপরে সাইজিং হবে, তারপরে ফাইনালি বিম হবে, মানে হবে। তারপরে আবার এই ক্যান থেকে নিয়ে এই সুতাটাকে হচ্ছে বিমের মাধ্যমে সেপারেট করতে হবে, যেটা কিনা আমরা বলে থাকতেছি হলো এলসিবি বা লং চেইন বিমিং। আর ফাইনালি হচ্ছে গিয়ে এই এলসিবি বা লং চেইন বিমিং করার পরে এরকম ভাবে বিমে বসিয়ে সাইজিং মেশিনে বসে আমাদের সাইজিং করতে হবে। তো এই হচ্ছে গিয়ে জাস্ট বেসিক ডিফারেন্স। এরপরে হলো এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, অ্যাডভান্টেজ কি রোপের, ডিসঅ্যাডভান্টেজ কি স্ল্যাশারের অ্যাডভান্টেজ কি। তো এটা হচ্ছে কি রোপের হাই প্রোডাক্টিভিটি, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তারপরে নো সাইড সেন্টার ভেরিয়েশন, লো ওয়েস্ট অফ থ্রেড, নো টাইম লস ডিউরিং লট চেঞ্জ, হ্যাড ইন্টেনশন অফ ইন্টেন্সিটিস অফ ইন্ডিগো। তার মানে ইন্ডিগোর যে ডেপ বা শেডটা হচ্ছে কি অনেক ডিপ শেড পাওয়া যায় রোপের মধ্যে, বাট স্ল্যাশারে এত ডিপ শেড পাওয়া যায় না, হ্যাঁ? একটু ভিনটেজ বা একটু লাইট আর একটু গ্রিনিশ টোন গুলা এই স্ল্যাশারে ভালো আসে। তো এখানে মোর কম্প্যাক্ট ডিজাইন, ফ্লেক্সিবিলিটি ইন ডাইং প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, তো এখানে জাস্ট এতটুকুই রয়েছে। আর লো ফ্লেক্সিবিলিটি রোপের মধ্যে, ডিসঅ্যাডভান্টেজ টেকিং আপ লট অফ স্পেস, অনেক বড় জায়গা লাগে। আর স্ল্যাশার হচ্ছে রিস্ক অফ সিলভের সেন্টার ভেরিয়েশন, এটা হচ্ছে কি সিএসবি প্রবলেম এই ডাইং ক্ষেত্রে প্রবলেম। বাট এই সিএসবি প্রবলেমটা আরো বেশি হয় উইপিং এও আছে, আবার লাস্টে ফিনিশিং এর সময়ও আসতে পারে, ওয়াশিং এর সময়ও আসতে পারে। তো এই জিনিসগুলো আছে আর কি। তবে এই সেন্টার টু সেল বেস ভেরিয়েশন এইটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে কোন প্রসেস চালানো হচ্ছে এটার উপরে। এরপর হচ্ছে প্রি ট্রিটমেন্ট ইউনিট রয়েছে। প্রি ট্রিটমেন্ট ইউনিট আলোচ্য বিষয় খুব একটা না। তারপরে চোখ, একটু চোখ গোলাপ, এটা ডাইং এরই পার্ট, হ্যাঁ। এখানে হচ্ছে এই সুতাগুলোকে আমরা প্রি ট্রিটমেন্ট করতেছি, তারপরে হচ্ছে ডাইং করতেছি,
তো ডাইং হচ্ছে গিয়ে মূলত দুই ধরনের ডাইং পাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে ইন্ডিগো ডাইং আর একটা হচ্ছে সালফার ডাইং। তো মার্কেটে সবচেয়ে পপুলার 80% হচ্ছে ইন্ডিগো ডাইট ফ্যাব্রিক বানানো হয়, আর হচ্ছে যদি বলি 20% সালফার ডাইট ফ্যাব্রিক বানানো হচ্ছে। তো ইন্ডিগো ডাইং এর মধ্যে আবার এটা তো বেসিক গেল, ইন্ডিগো এবং সালফার হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে বেসিক। এবং এই দুটাকে স্যান্ডউইচ আকারেও ডাইং করা হয়ে থাকে। তো এটা হচ্ছে কি আমরা যে ডাইং যে করতেছি এটাকে অ্যাকচুয়ালি বলতেছি সারফেস ডাইং ও রিং ডাইং। হ্যাঁ, ইয়ার্নের কোরটা হচ্ছে গিয়ে সাদা থেকে যায় এবং ইয়ার্নের সারফেস যেটা এই সারাউন্ডিংসটা বা শীটটা হচ্ছে গিয়ে এই ইন্ডিগো কালারে থাকে। তো এই হচ্ছে গিয়ে পার্থক্য। আর এখানে আমরা যখন ডাইং করতেছি, আচ্ছা আরেকটা টার্ম আছে এখানে, এটা দেখালে মনে হয় বুঝতে পারবা। আচ্ছা, একটা টার্ম হচ্ছে গিয়ে দেখবা যে ডেনিমে বলা হবে যে বটমিং ইফেক্ট। বটমিং ইফেক্ট, তো আমরা আমাদের কোরের মধ্যে হচ্ছে কি থাকে, সাদা থাকে, সুতা সাধারণত কি থাকবে, সাদা থাকবে। এবং এটাকে হচ্ছে সালফার টপ অথবা সালফার বটম বলে থাকে। হ্যাঁ, সালফার টপ অথবা কি বলে, সালফার বটম। তো সালফার টপ অথবা সালফার বটম অথবা বটমিং ইফেক্ট যেটাই বলুন, তো দেখা যাচ্ছে আমার এই আচ্ছা, আরেকটা বলে হচ্ছে বটম, একটাকে বলতেছে বটমি আর একটাকে বলতেছে টপিং। এই দুইটাই হচ্ছে গিয়ে আমাদের হয়তো মার্কেটে আমরা স্যান্ডউইচ আকারে আহ শুনে থাকি। তো বটম নিয়ে হচ্ছে গিয়ে আহ এই সালফার বটম যেটা হচ্ছে বটমের দিকে সালফার কালারটা দেওয়া হয়, আর টপে হচ্ছে ইন্ডিগো থাকে। আর সালফার টপ মানে হচ্ছে গিয়ে প্রথমে ইন্ডিগো কালার করা হয়, আর তারপরে হচ্ছে এই ব্ল্যাক যে কালারটা এটা হচ্ছে ইন্ডিগোর উপরে করা হয়। তো এইভাবে হচ্ছে স্যান্ডউইচ করা হয়। তো এই জন্য বলে থাকে যে সালফার বটম অথবা হচ্ছে গিয়ে বটমিং অথবা টপিং, সে যেটাই বল। তো এই হচ্ছে মূলত আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এগুলো যখন ইন্ডাস্ট্রিতে যাবো তখন হয়তো আরো রিয়েলাইজ করতে পারবো যে ইয়েলো সালফার ডাই। হ্যাঁ, আর এই ইন্ডিগো কালার হচ্ছে ইন্টারফেস ইন্ডিগো কালার। তো এখানে একটা জিনিস খুব চমৎকার করে বুঝিয়েছে, এই যে এই বটমিং এ এই ইয়েলো কালার এবং আরেকটা হচ্ছে ইন্টারফেস ইন্ডিগো। হ্যাঁ, তো একটা জিনিস দেখো, আমরা যদি বটমে যদি ইয়েলো কালার দিই আর উপরে যদি ব্লু থাকে, আমরা কি জানি ব্লু আর ইয়েলো মিলে কি কালার হয় বলো তো? গ্রিন। আরে বলো তো প্রাইমারি কালার কি কি? স্যার গ্রিন কালার হয়। কালারের কথা হ্যাঁ, বললাম। প্রাইমারি কালার কি কি আছে সেটা কও। স্যার রেড গ্রিন অ্যান্ড ব্লু। রেড গ্রিন এন্ড ব্লু, ভেরি গুড। এখন হচ্ছে এই তোমার এখানে যে কোনো কিছুই হতে পারে। তো এই যে তুমি ইয়েলোর সাথে যখন আহ কি বলে ব্লুকে ইন্টিগ্রেট করতেছো, তাহলে তুমি মানে ওটি গ্রিনিশ একটা টোন পাবে, বুঝছো? আর ব্ল্যাক এর সাথে ব্লু যখন মেশানো হয় তখন কি কালার পাওয়া যায় বলো তো? টাইপের একটা কালার। স্যার নেভি কালারের মতো কিছু একটা আসা উচিত। নেভি কালারের মতো? বলো দেখি, এই ব্লুর সাথে আমরা যদি হচ্ছে গ্রিন ম্যাচ করাতে পারি তাহলে কি কালার আসবে? স্যার ব্ল্যাক। এই ব্লুর সাথে ইয়ে গুলো ব্ল্যাক আসে আন্দাজে। তো ব্রাউন মতো আসে একটা। স্যার সায়ান আবার কয় কালার আসা ব্রাউন, উচিত স্যার, সায়ান টাইপ। আবার কয় সায়ান টাইপ। সেকেন্ডারি কালার কি কি বলো? ব্লু, আরেকটা বলো দেখি, ব্লু আর রেড মিক্স করলে কেমন কালার আসবে? স্যার ওইটা তো ভায়োলেট আসা উচিত। ভায়োলেট আসা উচিত। আচ্ছা, তাহলে একটা হচ্ছে পার্পেলের ভায়োলেট, মতো। হ্যাঁ পার্পেলের মতো বা ভায়োলেটের মতো। আর আরেকটা হচ্ছে গিয়ে গ্রিন আর ব্লু মিক্স করলে কি আসবে বললা?
স্যার আমি বলছিলাম সায়ান আসবে স্যার। সায়ান আসবে। আর হচ্ছে প্রাইমারি কালার কি আছে? ইয়েলো আছে না? ইয়েলোর সাথে হচ্ছে রেড। সেটা তো হচ্ছে ইয়েলোর সাথে রেড মিক্স করলে কি হয় বলো? স্যার গ্রিন। অরেঞ্জ আছে স্যার, অরেঞ্জ অরেঞ্জ। অরেঞ্জ, কালার। সরি অরেঞ্জ। আর ইয়েলোর সাথে ব্লু মিক্স করলে গ্রিন। তো এটা জি হচ্ছে স্যার। ডিপেন্ড করতেছে, হ্যাঁ। তো এই যে কালারের যে প্লে, এটা ডিপেন্ড করতেছে তুমি কোনটা, কি ধরনের অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে চাচ্ছ আপনার ওয়াশে। তো তোমাকে এই ডাইনেই এটা প্ল্যান করতে হবে, বুঝছো? তো তোমার যদি প্ল্যান এখানে স্ট্রং হয় তাহলে তুমি এটা বানাতে পারবে, আর যদি প্ল্যান দুর্বল হয় তাহলে দেখা যাবে যে তোমার এটা ওয়ার্কআউট করবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা এখানে শেয়ার করেছে। এই যে স্যান্ডউইচের বিষয়টা, এটা হচ্ছে গিয়ে ডাইংটাও চ্যালেঞ্জিং, সবাই এই ধরনের ডাইং এক্সপার্ট না। তো আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে যারা আছে ভালো, খুব এক্সপার্ট লোকের এই জায়গাগুলোতে খুবই প্রয়োজন। এই ডাইং এ এক্সপার্ট লোকের খুবই অভাব স্টিল নাও, তোমরা দেখতে পারো। আর এরপরে হচ্ছে গিয়ে ইলিগোর যে ব্যাপারগুলো আছে এখানে তো আছে, খুব সম্ভবত এটা কি টপিং দিয়েছে? হ্যাঁ, টপিং। টপিংটাকে শেয়ার করেছে। টপিং মানে হচ্ছে সালফার টপ। তো প্রথমে হচ্ছে আগে আমরা ইন্ডিগো ডাইং করে নিই, তারপরে তারপরে হচ্ছে সেকেন্ড বাতে হলো গিয়ে এই ইয়াটা দিচ্ছি, সালফার ব্ল্যাক অথবা সালফারের যদি অন্য কোনো কালার থাকে সেটা দিচ্ছি, দিয়ে আমরা এটাকে স্যান্ডউইচ করতেছি। তো স্যান্ডউইচ করলে যেটা হয়, এখানে আমরা ওয়াশ আউট করলে এইটা দুইটার মিশ্রণে একটা কালার পাওয়া যায়, অনেকটা ভিন্টেজ লুক আসে এটার মধ্যে। তো এইটা একটা ফ্যাক্ট। হচ্ছে কি আমাদের ইয়ার প্রসেসন করেছে, একটা দেখো সব করি জাস্ট এটা শেয়ার করতেছে এই কারণে, তাহলে একটু অ্যাট এ গ্লান্স দেখলেও নলেজ হবে। সাইজিং নিয়ে পড়াবো না, সাইজিং তোমাদেরকে পড়াইছি, এখানে দেখো কিভাবে করে একই জিনিস, আমাদের কোনো রকেট সায়েন্স না এখানে। উইভিং যথেষ্ট পড়াইছি, উইভিং পড়লে আশা করি যে এগুলো বুঝতে পারবে। নর্মাল জাস্ট শুধু থ্রি আপ ওয়ান ডাউন টুইল ফেব্রিক, আর কিছু আছে সার্টিন। আর ওয়েট হচ্ছে গিয়ে কত হয়, 136 থেকে 300 বা 400 জিএসএম হতে পারে। লাইট, ভেরি লাইট রেঞ্জ যেটা আছে ধরো 136 থেকে 237, বা এটাকে 4 থেকে 7 আউন্স বলতেছি। লাইট ডেনিম 7 থেকে 11 আউন্স, মিডিয়াম হচ্ছে 11 থেকে 14 আউন্স, হেভি হচ্ছে 14 থেকে 16। আমরা 16 পর্যন্ত সাধারণত যাই না, 14 পর্যন্ত খুবই হাইস্ট। যদি খুব শীত প্রধান দেশ হয় সেক্ষেত্রে 14। আর যদি মিডিয়াম বা মডারেট রেঞ্জ হয় 11 থেকে 12 আউন্স, বা এর চেয়ে যদি লাইট হয় বিশেষ করে লেডিস ওয়্যার গুলো অ্যারাউন্ড তোমার 7 থেকে 11 আউন্স বা এরকম লেভেলে থাকে। আর মেন্স ওয়্যার গুলো সাধারণত 11-এর উপরে থাকে, 11 বা 12 আউন্স এরকম। 2 আপ অন টুইল, 3 আপ অন টুইল এগুলো পপুলার। 1 আপ অন, ফিনিশিং রয়েছে, ফিনিশিং এর মধ্যে এগুলো অবশ্যই পড়বা যে কি কি ধরনের ফিনিশিং করা হয়। ওয়াশিং রয়েছে, বিভিন্ন ধরনের ওয়াশ টেকনোলজি রয়েছে, এইগুলো আমি সম্ভবত তোমরা সমাজে এই অ্যাপারেলে পড়েছো। তো অ্যাপারেলে যেহেতু পড়েছো, এইখানে খুব বেশি ডিটেলস আমি আলোচনা করব না, জাস্ট তোমরা একটু রিডিং দিও। ওয়াশিং তেমন কোনো কথাবার্তা নাই। আচ্ছা দেখি আরেকটা। আচ্ছা, উইভিং ডেনিম এটা হচ্ছে গিয়ে, তাহলে এখান থেকে যে পড়াইলাম এটা হচ্ছে গিয়ে একটা থিওরিটিক্যাল ভার্সন এখানে আছে, তোমাদেরকে দিয়ে দিব নি, দাঁড়াও। এরপর স্ন্যাপ।
I don't know. এখান থেকে তোমরা পড়তে পারো ওয়াশিং টেকনিক ফর ডেনিম জিন্স। তো এখানে অনেক কথাই দেওয়া আছে, আমরা এত কথার দরকার নাই, জাস্ট জিসটা পড়লেই হবে যে বিভিন্ন ধরনের ক্লাস, বিভিন্ন ওয়াশিং টেকনিক। তো আমরা যেটা করি হচ্ছে ডিসাইজিং করি, একটা ডেনিম যখন তৈরি হয়ে যায় তারপরে রিঞ্জিং করি, ওয়াশিং করি, হ্যাঁ, যে অ্যাব্রেশন যেটা আছে, তারপরে রিঞ্জিং, সফেনিং, তারপরে ড্রাইং, প্যাকিং। তো এটা হচ্ছে কি খুবই কমন একটা প্রসেস। তো ডিসাইজিং করার জন্য যেভাবে ডিসাইজিং কেমিক্যাল ইউজ করা হয় ওয়াশিং এ, সেটা ইউজ করি। তারপরে রেগুলার ওয়াশিং, তারপরে ব্লিচ ওয়াশিং আছে। এরপরে হচ্ছে ব্লিচ ওয়াশিং এর সবচেয়ে একটা নাম বলে হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড আর ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, হ্যাঁ। তো ওরা ইন্ডাস্ট্রিতে কেসিএল বলে থাকে, আবার কেউ কেউ হাইপো বলে থাকে, আরেকটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তো এই হচ্ছে গিয়ে তিনটা ধরো ব্লিচিং ইউনিট। এর মধ্যে আহ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে গিয়ে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড অথবা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। আর এর বাইরে ধরো তোমার হচ্ছে টক্সিক এজেন্ট হিসেবে কাউন্ট করা হয় সাস্টেনেবল ইস্যুতে, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড এখন বর্তমানে এটাকে কমিয়ে ফেলা হয়েছে ব্যবহারটাকে সাস্টেনেবল ইস্যুর জন্য আর কি। এখন আরো অল্টারনেটিভ বিভিন্ন ধরনের মডিফাইড বা অর্গানিক কেমিক্যাল চলে আসতেছে, যেন হচ্ছে তোমার হ্যাজার্ডাস কেমিক্যালটাকে এলিমিনেট করা যায়। তো এটা হচ্ছে গিয়ে বড় ব্যাপার। আর এর বাইরে হচ্ছে গিয়ে এই যে স্টোন ওয়াশিং, এখন বর্তমানে স্টোন ওয়াশিং ও করা হয় না বিকজ অফ স্টোন ওয়াশিং এ এখনো করা হয় না তা না, দেখা যায় যে আমাদের বাংলাদেশ প্র্যাকটিসে ধরো লোকাল যেগুলো আছে মিডিয়াম রেঞ্জের সবাই করে। আবার যারা খুব ভালো ব্র্যান্ড, আমি যখন আগে কাজ করতাম তখন এই স্টোনটাকে এলিমিনেট করে তোমার প্লাস্টিকের স্টোন ডেভেলপ করে করা হতো, যেন এটাকে আরো সাস্টেনেবল করা যেত। কারণ স্টোন বা পিউন স্টোন ইউজ করলে এটা কনজাম্পশন এবং যে হ্যাজার্ডাস এসব হাবিজাবি আর কি কনসেন্ট্রেশন আছে আর কি অনেক কিছু, তো এটাকে অ্যাভয়েড করা। স্টোন, তারপরে হচ্ছে আরেকটা নিয়ে বলতে ভুলে গেছি, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কি স্প্রে বলা হয়। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করে হচ্ছে বিভিন্ন ধরনের যে লাইট ইফেক্ট, যে থায় প্রশ্নে হয়তো একটু লাইট পড়েছে, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে শেভরন ইফেক্ট নিয়ে এসছে বা হুইস্কানিং ইফেক্ট নিয়ে এসছে, এইগুলোর জন্য দেখা যাচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতেছে, স্প্রে করে, স্প্রে গান দিয়ে স্প্রে করে থাকে। তো এইগুলো আপাতত জাস্ট দেখলেই হবে। এই বিভিন্ন ধরনের ওয়াশ রয়েছে, অ্যাসিড ওয়াশ, স্যান্ড ব্লাস্টিং। এখন আর এই স্যান্ড ব্লাস্টিং এর যুগ নাই, অনেক আগের আমলে ছিল, এখন এগুলা সব উঠে গেছে, এগুলা জীবন আর চোখে পড়বে না। কারণ এগুলো হচ্ছে হ্যাজার্ডাস, এগুলোকে যেগুলো হ্যাজার্ডাস সব বাদ হয়ে গেছে, আগে ছিল। এইগুলা শুধু নামেই শুনবা মাঙ্কি ওয়াশ, বাট এগুলো এখন আর পপুলারিটি নাই। তারপরে ব্রাশিং আর গ্রাইন্ডিং, হ্যাঁ গ্রাইন্ডিংটা খুবই পপুলার। আমরা দেখা যাচ্ছে যে পকেট এজ অথবা লেগ ওপেনিং এই যে গ্রাইন্ডিং করে থাকি, অথবা ওয়েস্ট ব্যান্ডের এজে হচ্ছে গ্রাইন্ডিং করে থাকি বিকজ অফ একটু ভিন্টেজ লুক আনার জন্য। এগুলা রয়েছে হুইস্কারিং ইফেক্ট, যে আমরা দাগ দাগ ইফেক্টটা দেখি যেটা আমাদের ভাঁজের জন্য তৈরি হচ্ছে। তো ওই ধরনের হুইস্কারিং ইফেক্ট হচ্ছে ওরা স্ক্র্যাবার, হ্যাঁ স্ক্র্যাবার বা স্যান্ড পেপার দিয়ে তৈরি করতেছে। এইগুলা হয়ে থাকে। আর এখানে যেমন পিপি স্প্রে করতেছে, স্প্রে দিয়ে পিপি স্প্রে করতেছে, গ্রাইন্ডিং করেছে ককটেল পোর্শন। তো এইগুলা রয়েছে অনেক ধরনের। আপনার হয়তো 3D হুইস্কারিং, একটু রেজিন দিয়েছে যেন এটা হার্ড হয়ে থাকে। 2D হুইস্কার এরকম রয়েছে। ওজন, ওজন দিয়ে ফেডিং, এই যে আমরা যে পিপি স্প্রে, এখন পিপি স্প্রে কে চেঞ্জ করে ওজন দিয়ে হচ্ছে কি আমরা ইয়া করে থাকি, কি বলে পিপি স্প্রে অল্টারনেটিভ হিসেবে। আর এর অল্টারনেটিভ হিসেবে নতুন আবার সাস্টেনেবল অনেক ধরনের কেমিক্যাল চলে আসছে মার্কেটে। এটা আসলে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আবার লেজার ট্রিটমেন্ট করে পরে অনেকেই, লেজার ট্রিটমেন্ট এতটা বাল্কে করা যায় না, স্লো প্রসেস না, একটা একটা করে যাইতে অনেক সম্ভব। ওয়াটার জেট ফেডিং,
মানে অল্প অল্প মানে জাস্ট দেয়ার ডিপ ডাইং, এটা খুব পপুলার। তো আমরা দেখা যাচ্ছে গার্মেন্টস বানানোর পরে আমরা আবার ডিপ ডাইং করে থাকি। এই ধরো একটা কালার ডিম, এটা সাদা ফ্যাব্রিক, ধরো কালো আকারে সাদা একটা ফ্যাব্রিক, সেটাকে আবার কালার করা হয়েছে, ধরো ব্লু কালার অথবা মনে করো যে পিঙ্ক কালার হোক অথবা যে কোনো কালার হোক, ধরো করা হয়েছে এরকম। পিগমেন্ট হতে পারে, পিগমেন্ট হচ্ছে গিয়ে পুরা অনেক সময় সারফেসে হচ্ছে গিয়ে করা হয়ে থাকে, কোডিং করলেও পিগমেন্ট হতে পারে, পেইন্ট ইউজ করা হতে পারে। দেখা যায় যে ব্যাক সাইডে হচ্ছে কি একটু হলুদ মনে হচ্ছে ডেনিম, বা ধরো একটু ব্রাউন, সরি একটু ইয়ে মনে হচ্ছে, ভায়োলেট মনে হচ্ছে, এরকম টিম ইউজ করে বিভিন্ন শেড আনার জন্য দিয়ে থাকে। আহ, আপাতত এতটুকুই, টাই ডাই এগুলো দরকার নাই। তো তোমরা যে কোনো জায়গা থেকেই পড়তে পারো বিভিন্ন ধরনের ওয়াশিং বা প্রসেস। জিনোলজি এখন বর্তমান মার্কেটে সবচেয়ে একটা টেকনোলজি ইউজ করতেছে, জিনোলজি। ওরা নিজস্ব হচ্ছে গিয়ে তোমার ওয়াশিং মেশিন সাপ্লাই করতেছে, এবং বড় বড় যারা ব্র্যান্ড আছে তারা সবাই সাজেস্ট করতেছে তোমরা জিনোলজিয়া দিয়ে ওয়াশ করে দাও, যেন আমার ওয়াটার সেফ হয়, কেমিক্যাল সেফ হয়, এবং আমি সহজেই যেন আমার প্রোডাক্টটা পাই, এবং আমি এনভায়রনমেন্টে একটা ইম্প্যাক্ট রাখতে চাই। তো এই ইম্প্যাক্টের জন্য ইআইএন নামে প্ল্যাটফর্ম আছে। তো এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। তো ইম্প্যাক্ট কিরকম কি এনভায়রনমেন্ট পারপাসে, তো এইগুলাও হচ্ছে মেনটেন করে থাকে। জাস্ট এতটুকুই দেখলেই হবে, আর আপাতত দরকার নাই। ইলম্যাক হচ্ছে একটা মেশিন ম্যানুফ্যাকচারার, এও হচ্ছে তোমার কি বলে, টার্কির একটা মেশিন ম্যানুফ্যাকচারার। ওরা হলো এই ওয়াশ ডেভেলপ করে থাকে, হ্যাভ টেকনোলজি জার্মানি, এরকম আছে বিভিন্ন ধরনের, ম্যাকটেক ইটালির। তো বিভিন্ন ধরনের কোম্পানি মেশিন পাওয়া যায় আর কি। তো এইগুলোর আসলে ক্যালকুলেশন আছে, একটা ওয়াশিং মেশিনের তোমার ডায়ামিটার কেমন হবে, তারপরে এই ক্লথ কত কেজি আমি দিতে পারবো, তারপরে এটা রোটেশন কেমন হবে, বিটারের স্পিড যেটা আছে এটাকে কিভাবে কন্ট্রোল করবো, ওয়াটারের লিটার রেশিও কেমন হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে বিটিং যে হবে, তারপরে এটা উপর থেকে কত দূরত্ব থেকে যখন পড়বে, যখন বিট হবে। তো এরকম নানা ক্যালকুলেশন আছে। যদি কখনো জব করার সুযোগ হয় ওয়াশিং এ টেমিনে, তখন এগুলো আস্তে আস্তে তুমি সেলফ স্টাডি করতে পারবে আর কি। এখন আসলে এত কিছু দেখানো সম্ভব না। এটা একেবারে পুরো ফ্যাক্টরি লার্নিং, এটা হচ্ছে কি আরেকটা বিশাল জগৎ। একটা ক্লাস কোয়াইট ইম্পসিবল, একটা ক্লাস না, একটা থিওরি কোর্স, ফুল থিওরি কোর্স থাকলেও সম্ভব না। এটা একটা বিষয়। আপাতত এতটুকু দেখলেই হবে, এখানে আর আপাতত তেমন দরকার নাই। কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার কোন পৃষ্ঠা থেকে দেখা শুরু করব, মানে এখন এটা তো 349 পৃষ্ঠা, এর আগে স্যার? না, হচ্ছে কি আমি বলেছি, ওয়াশিং এর জন্য নট লাইক দ্যাট এটাই করতে হবে, তুমি অনলাইন যে কোনো রিসোর্স তুমি ইউজ করতে পারো, গুগলে সার্চ দিতে পারো যে ডেনমে কি কি অ্যাভেলেবল ওয়াশিং আছে, জাস্ট অতটুকু দেখলাম। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের এই যে ক্লারিয়েন্ট থেকে জাস্ট কতগুলা বিষয় দেখিয়েছি, এখান থেকে দেখলাম, এটুকু দেখলেই এনাফ, আর দরকার নেই। এটা বলেছে। স্যার ওই যে বিভিন্ন কোম্পানির বিষয়ে যেটা বলছিলেন, বা হচ্ছে বিভিন্ন মেশিনের কি যেগুলো অ্যাভেলেবেল, সেগুলোকে দেখতে হবে। দরকার নাই আর কি, এগুলো তো তোমাদের জানার জন্য বলবো। পরীক্ষায় এত কিছু দরকার নেই। পরীক্ষাতে মূলত ডেনিম থেকে দেখবা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান, প্রসেস ফ্লোটা। প্রসেস ফ্লো একবারে কি বলে, প্যাকেজ থেকে নিয়ে, মানে ওয়ার্কিং থেকে নিয়ে একবারে ফাইনাল ফিনিশড ফ্যাব্রিক। ফিনিশড ফ্যাব্রিক দ্যাট মিনস হচ্ছে ওয়াশ কাপড়। প্রসিডিওর দেখবে, এবং প্রত্যেক প্রসিডিওরের এক্সপ্লেনেশন, দ্যাটস ইট, এটুকু পড়লেই হবে। আর কারো স্যার কোনো ওই যে কোশ্চেন আছে কিনা? স্যার ফিনিশিং এর যে ওই যে একটু আগে মনে করেন দেখালেন স্যার, বিভিন্ন টেকনোলজি স্যার, হুইস্কারিং, পিপি স্প্রেসার, এগুলো কি স্যার দেখতে হবে? হ্যাঁ, অবশ্যই আচ্ছা। দেখবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা স্যাররা ক্লোজ করে দিচ্ছি। আর ভালো মতো প্রিপারেশন নিবে। এসিএফএম যতটুকু পড়িয়েছি ওখান থেকে অতটুকু অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিবে। এবং হচ্ছে আরেকটা অবশ্যই মাথায় রাখবে, ল্যাবে যা কাজ শিখিয়েছি ওইটা যেন মাথায় থাকে আর কি, কারণ পরীক্ষাতে তোমাকে ওই টেকনিকেই হয়তো তোমাকে জিজ্ঞাসা করা হবে, এটা একটা জিনিস। আর এই উইভিং এর জন্য যতটুকু পড়িয়েছি অতটুকু তো অবশ্যই অবশ্যই, এবং ক্লাসে যেগুলো যাতে এমফাসাইজ করেছি, উইভিং এর ম্যাথ করিয়েছি, তারপরে যাবতীয় যা কিছু করিয়েছি সবকিছুই খুব ভালো মতো প্রিপারেশন নিবা। ডেনিমের জন্য খুব ছোট্ট একটা পোর্শন, তো এইটুকু বাকি থেকে গিয়েছিল, এই জন্য দেখায় দেয়া। আশা করি যে পারবা ইনশাল্লাহ, হওয়ার কথা না। একটু ভালো মতো প্রিপারেশন নাও।
ভালোভাবে আশা করি। আর তোমাদের হচ্ছে গিয়ে ডেনিমেট সরি ইভিনিং এর যে লেকচারটা বাকি আছে আমি দিয়ে দিচ্ছি তোমাদের সিআর এর বিষয়ে হোয়াটসঅ্যাপে। মার্ক মার্কটা দেখে আজকে অথবা কালকে যদি পারি আমি তোমাদের এই ইভিনিং টু এর সিটি মার্কসটা দিয়ে দিই, কেমন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম।